ক্লিক স্যার শুনেন স্যার, এরপর হচ্ছে নিচে স্যার টুল বক্সে হচ্ছে ওই জুমের যে অপশনটা আছে না, ওটাতে স্যার ক্লিক করেন। নিচে দাঁড়াও, জুমে যাব, এখন জুম অ্যাপসে যাব। জি জি স্যার। ওকে, তারপর কোথায় যাব? জুমে স্যার ওই শেয়ার স্ক্রিন স্যার অন করেন। শেয়ার স্ক্রিন, আচ্ছা। মানে এখন কি লাইভে চলে গেছি? জি স্যার। ও, এখন কি আমি অন করব? শেয়ার স্ক্রিন অন করেন স্যার। শেয়ার দিব স্লাইডটা। জি স্যার। ওকে, হয়েছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমি আপনার মেসেঞ্জারে লিংকটা দিয়ে দিয়েছি। মেসেঞ্জারে এখন আমি ওপেন করব মেসেঞ্জারে। জি স্যার। ও ওকে, তাহলে একটু ওপেন করে নিই, কারণ কমেন্টস গুলো দেখতে হবে। ঠিক আছে, এখন কি ক্লাস শুরু করব? জি স্যার, শুরু করে দিতে পারেন। ধন্যবাদ স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি তো ডক্টর মোহাম্মদ শফিকুল আলম। আমি এর আগে এই পালমোনারি ফার্মাকোলজির ফার্স্ট পার্ট ক্লাসটা নিয়েছিলাম, এটা অনেকে করেছিলেন। আজকে পার্ট 2 ক্লাসটা নিব। গত সপ্তাহে নিতে পারিনি একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে। আচ্ছা, একটু রিক্যাপিচুলেট করি। লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম সেটা হচ্ছে পালমোনারি ফার্মাকোলজিতে তো আমরা কি কি ড্রাগ যেগুলো পালমোনারি ডিজিজে ইউজ করি সেগুলাই আমরা বেসিক্যালি পালমোনারি ফার্মাকোলজিতে ড্রাগ গুলো মানে বলা হয়। তো সেখানে আমরা পড়েছিলাম ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো ব্রঙ্কিয়াল অ্যাজমাতে যেটা দেখেছিলাম যে অ্যারাউন্ড 8 to 10% প্রিভ্যালেন্স ওয়ার্ল্ড ওয়াইড আছে। প্লাস অ্যাজমার যে সিমটম ডিজনিয়া, হুইজিং, কাফ এন্ড লিমিটেশন অফ অ্যাক্টিভিটি সেটাও একটু বলেছিলাম। এবং টাইপসে বলেছিলাম যে অ্যালার্জিক অ্যাজমা, ড্রাগ ইনডিউসড অ্যাজমা, এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, অকুপেশনাল অ্যাজমা। বেসিক্যালি অ্যালার্জিক অ্যাজমাটা নিয়ে আমাদের মূল ডিসকাশন, প্লাস ড্রাগ থেরাপি গুলো বেসিক্যালি অ্যালার্জিক অ্যাজমা নিয়েই। জিগানিক ফ্যাক্টর গুলো বলেছিলাম। প্যাথোফিজিওলজিতে যেটা বলেছিলাম যে এআরওএ হাইপার রিঅ্যাক্টিভিটি হচ্ছে মূল প্যাথোফিজিওলজি। এবং এটা একটু আবার একটু আলাপ করি যে এখানে যেটা হয় যে মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়। প্রথমে একটা অ্যালার্জিক যে পারসন তার মাস্ট টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের মাধ্যমে মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়ে যে সাইটোকাইনস গুলো রিলিজ হয় সেগুলো আবার আরো কিছু সেল নিউট্রোফিল, টি সেল, ইউজিনোফিল এগুলোকে অ্যাট্রাক্ট করে এবং এরাও আরো কিছু সাবস্টেন্স, কেমোকাইন, সাইটোকাইনস রিলিজ করে। আলটিমেটলি যে প্যাথোলজিটা হয় এখানে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলটা কনস্ট্রিক্ট করে, মিউকোস হাইপার সিক্রেশন হয় এবং হচ্ছে পালমোনারি লিকেজ হয়ে এয়ারও ইডিমা হয়। এটা হচ্ছে অ্যাকুট সিমটম। যেটা ঘটতে থাকে সেটা হচ্ছে সাব এপিথেলিয়াল ফাইব্রোসিস এবং ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া। এটা হচ্ছে মিউকাস গ্ল্যান্ড হাইপারপ্লাসিয়া। এটা হচ্ছে এয়ারওয়ে রিমডেলিং, যেটা হচ্ছে মূল প্যাথোফিজিওলজি ক্রনিক বা সিভিয়ার অ্যাজমা হওয়ার জন্য কারণ। সুতরাং শুধুমাত্র যে ব্রঙ্কো ডাইলেটর থেরাপি দিয়েই এটা ট্রিটমেন্ট করে আমি পেশেন্টকে সিমটম ইমপ্রুভ করব তা না। আমার মূল টার্গেট থাকবে এই যে প্যাথোফিজিওলজি এরিয়া এর রিমডেলিং, যেটা সাব এপিথেলিয়াল ফাইব্রোসিস, ব্রঙ্কিয়াল হাইপারপ্লাসিয়া, এটা যাতে না হয়। আচ্ছা, তারপরে যেটা বলেছিলাম যে হলমার্ক প্যাথোলজি আলটিমেটলি এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস, ব্রঙ্কো কনস্ট্রিকশন এন্ড এয়ারওয়ে রিমডেলিং, হাইপারপ্লাসিয়া অফ মিউকাস গ্ল্যান্ড and hypertrophy of airway smooth muscles. The approach to treatment যেটা মূল ছিল নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেখানে ছিল ব্রঙ্কোডাইলেটরস এবং প্রিভেনশন অফ ইনফ্ল্যামেশন। তো ব্রঙ্কোডাইলেটরস এর মধ্যে ছিল বিটা 2 অ্যাগনিস্ট, মিথাইল জ্যান্থিস এন্ড অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যেটা আমি গত ক্লাসে আলাপ করেছিলাম ব্রঙ্কোডাইলেটরস ড্রাগ গুলো নিয়ে। আজকে আলাপ করব হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এবং কিভাবে আমরা অ্যাপ্রোচ ট্রিটমেন্টটা শুরু করব অ্যাপ্রোচ সেটা, এবং কি ডিভাইসের মাধ্যমে দিই, এগুলো আজকে একটু আলাপ করব। ব্রঙ্কোডাইলেটরস গুলো একটু মনে করি শর্টকাট বলি যে বিটা 2 অ্যাগনিস্টে আমরা বলেছিলাম শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট সালবিউটামল, টারবিটালিন, এবং লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট সালমিটেরল, ফরমিটেরল, মিথাইল জ্যান্থিস, অ্যামানোফাইলিন, থিওফাইলিন এবং অ্যান্টিকোলিনার্জিক টায়োট্রোপিয়াম এবং ইপাট্রোপিয়াম। এগুলো ব্রঙ্কোডাইলেটরস। এগুলো নিয়ে ডিটেলস গত ক্লাসে আলাপ করেছিলাম। আজকে আমি এখন শুরু করব, এটা হচ্ছে পার্ট 1 এন্ড ছিল। আজকে আমি শুরু করব অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্টস গুলো দিয়ে।
অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্টস এর মধ্যে মেইন যে ড্রাগ, মেইন স্টেপ ট্রিটমেন্ট সেটা হচ্ছে স্টেরয়েড, এবং যদি একটা ড্রাগও বলা হয় সেটা হচ্ছে স্টেরয়েড। যদি অ্যান্টি ইনফ্ল্যামেটরি জিজ্ঞাসা করা হয়, একটা ড্রাগও যদি বলতে পারা হয় সেটা বলতে হবে স্টেরয়েড। তো কর্টিকোস্টেরয়েডই মূল ড্রাগ, এবং এটা আমরা বিভিন্ন রুটে দিই, ইনহেলেশন রুটে দেওয়া যায়, সিস্টেমিক রুটে দেওয়া যায়। আচ্ছা, আচ্ছা, এখন ইনহেলেশন রুটে দেওয়া যায় এবং সিস্টেমিক ওয়েতেও দেওয়া যায়। ইনহেলেশন রুটে ড্রাগ হচ্ছে বেক্লোমিথাসন, ফ্লুটিকাসন, বুটিসোনাইড, এবং সিস্টেমিক ওয়েতে হচ্ছে হাইড্রোকর্টিসন, প্রেডনিসোলোন এবং মিথাইল প্রেডনিসোলোন। আর মাসেল স্টেবিলাইজার ড্রাগ হিসেবে আছে ক্রোমোলিন সোডিয়াম, নিডোক্রোমিন সোডিয়াম। অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টস এর মধ্যে আরো আছে লিকুইড অ্যান্ড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেগুলো হচ্ছে মন্টিলিউকাস, জাফিলুকাস্ট, এবং 5 লাইপো অক্সিজেনেজ ইনহিবিটর, জিলিউটন ওরালি ফর্মে দেওয়া যায়। আর অ্যান্টিস্টামিনের মধ্যে আছে কিটোটিফেন, পিজোটিফেন, অ্যাজালাস্টিন, কিন্তু এগুলো অ্যান্টিস্টামিন ড্রাগ, কখনোই অ্যাজমা হিসেবে ড্রাগ অফ চয়েস না, এবং অন্য যদি কোনো অ্যালার্জিক কন্ডিশন থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রে এটা দেওয়া যায়। শুধু অ্যাজমার জন্য অ্যান্টিস্টামিনটা কখনোই প্রেফারেবল না, দেওয়া উচিত না। এখন আসলে যেটা মূল ড্রাগ সেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েডস। এটার আমরা কি কি ফর্মুলেশন দিই? একটা হচ্ছে ইনহেলেশন ফর্মুলেশন, যেটা হচ্ছে বেক্লোমিথাসন, ফ্লুটিকাসন, বুডেসোনাইড, সাইক্লোসোনাইড, মোমিটাসন, ট্রায়ামসিনোলন। এগুলোর মধ্যে সবগুলোই পটেন্ট, সবগুলোই ইফেক্টিভ। একটু ভ্যারিয়েশন থাকে, কোনোটার একটু সিস্টেমিক ইফেক্ট বেশি, কোনোটার সিস্টেমিক ইফেক্ট কম, প্লাস ফ্রিকোয়েন্সিও কোনোটার একটু কম, কোনোটার বেশি। যেমন বেক্লোমিথাসন হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ঘন একটু বেশি দিতে হয়, প্লাস হচ্ছে এটার বেক্লোমিথাসন, সাইক্লিসোনাইড, এই ড্রাগগুলো ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম একটু কম, ফলে সিস্টেমিক অ্যাবজর্পশন যেটা সেটা একটু বেশি হয়। আর ফ্লুটিকাসন, বুটেসোনাইড, এই ড্রাগগুলো আবার সিস্টেমিক ইফেক্ট খুবই কম, কারণ এটা হাইলি ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম হয় বেশি। আর সিস্টেমিক যেটা ড্রাগ সেটার মধ্যে হচ্ছে ওরালি পেনিসিলিন, ডেক্সামেথাসন, ডেফলাজাকট, এবং ইনজেক্টেবল হচ্ছে হাইড্রোকর্টিসন, ডেক্সামেথাসন এন্ড মিথাইল পেনিসিলিন। রোল অফ স্টেরয়েডস ইন অ্যাজমা। এখন এটা মাঝে জিজ্ঞেস করি যে স্টেরয়েডের রোলটা কি অ্যাজমাতে। রোল আর মেকানিজম একটু পার্থক্য আছে। রোলটা হচ্ছে যে এটা ডু নট রিল্যাক্স এয়ারওয়ে স্মুথ মাসেল ডিরেক্টলি। স্টেরয়েড কখনোই এয়ারওয়ে স্মুথ মাসেলকে ডাইলেট করতে পারে না, ডিরেক্টলি ডাইলেট করতে পারে না। এটা কি করে? এটা হচ্ছে রিডিউস দ্য ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি এন্ড রিডিউস দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যাজমা এক্সারবেশন। যে হাইপার রেসপন্সিভনেস যেটা থাকে এয়ারওয়ে সেটাকে কমিয়ে দেয়, এবং আলটিমেটলি যেটা হয় যে অ্যাজমার যে বারে বারে যে অ্যাটাক হওয়ার যে একটা টেন্ডেন্সি, ফ্রিকোয়েন্সি, সেটাকে কমিয়ে দেয় এবং সিভিয়ার অ্যাটাকও কমিয়ে দেয়। প্লাস যেটা মূল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিভেন্ট দ্য এয়ারওয়ে রিমডেলিং। এই এয়ারওয়ে রিমডেলিং যদি আমি প্রিভেন্ট না করি তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমাটা একটা আলটিমেটলি ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমাতে টার্ন করে। সুতরাং এই স্টেরয়েডের রোলটা হচ্ছে বেসিক্যালি এই ব্রঙ্কিয়াল হাইপার রেসপন্সিভনেসটা কমানো এবং এয়ারওয়ে রিমডেলিংকে প্রিভেন্ট করা, এবং অ্যাজ এ রেজাল্ট যেটা কি হয়, ডিজিজটা যে প্রোগ্রেস করতো সেটাকে রিটার্ড করে। মেকানিজম অফ অ্যাকশনে যদি আমি বলি, এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশনটা, মেকানিজম অফ অ্যাকশন যেটা, সেটা হচ্ছে ইনহিবিশন অফ ইনফিলট্রেশন অফ অ্যাজমাটিক এয়ারওয়েজ বাই লিম্ফোসাইট, ইওজিনোফিল এন্ড মাস্ট সেল। যে ইনফ্ল্যামেটরি সেলগুলো আছে, এই লিম্ফোসাইটস, ইওজিনোফিলস, মাস্ট সেলস, এগুলোর ইনফিলট্রেশনও মানে ইনহিবিট করে, প্লাস এগুলো থেকে যে সাইটোকাইন রিলিজ হয় সেগুলাকেও প্রিভেন্ট করে, এবং এটা হলো মূল মেকানিজম অফ অ্যাকশন, এক কথা এটাই। আর এর ফলে যেটা হয় আলটিমেটলি যখন সাইটোকাইন রিলিজ কমে যায় তখন আলটিমেটলি যে এনগোর্জ ভেসেলস যেগুলো থাকে ব্রঙ্কিয়াল মিউকোসা, এবং যেগুলো পারমাবিলিটিও খুব বেড়ে যায়, সেগুলোকে কন্ট্রাক্ট করে এবং পারমাবিলিটিটাকে রিডিউস করে। ফলে যেটা হয় এয়ারওয়ে ইডিমা সেটা কমে যায়, এবং এয়ারওয়ে ইডিমা যখন কমে যায় তখন পেশেন্টের সিমটোমেটিক রিলিফও হয়। আর যেটা আরেকটা ইম্পর্টেন্ট যেটা ইফেক্ট হচ্ছে সেটা হচ্ছে পারমিসিভ রোল। এটা হচ্ছে যে স্টেরয়েড বিভিন্ন আমাদের বডির যে হরমোন, বিভিন্ন হরমোনের ফাংশনকে পারমিশন দেয় যাতে আরো বেশি কাজ করতে পারে, পটেনসিয়েশন।
মানে হরমোনগুলো রিসেপ্টরের সাথে বাইন্ড করা প্লাস এদের যে পোস্ট রিসেপ্টর যে অ্যাকশন গুলো সেগুলোকে পটেনসিয়েশন করে, এটা হচ্ছে পারমিসিবল। এখন এই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ইন্টারনাল বডিতে যে অ্যাড্রিনালিন গুলো থাকে, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এগুলোর ইফেক্টটা বিটা রিসেপ্টরের উপরে বাড়িয়ে দেয় স্টেরয়েড। এটাকে বলা হয় পারমিসিবল। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা পরীক্ষায় ভাইভাতে স্যার ম্যাডামরা খুব শুনতে চায়। যে অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমাতে যখন আমরা দেই ইনজেক্টেবল রুটে, অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা যখন ইনজেক্টেবল রুটে স্টেরয়েড দেই, তখন তো ইনফ্লামেশন হতে তো একটু সময় লাগে, মানে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনটা হতে একটু সময় লাগে, কিন্তু ওই সময় তাহলে ওটা কিভাবে কাজ করে? ওই সময় যেটা কাজ করে সেটা হচ্ছে পারমিসিবল। যে ওই সময় অ্যাড্রিনালিনের যে অ্যাকুট স্ট্রেসফুল কন্ডিশনে অ্যাড্রিনালিন রিলিজ বেশি আছে, সেটা যাতে বেশি বেশি ব্রঙ্কো ডাইলেট করতে পারে, সেজন্য স্টেরয়েডটা অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমাতে মূল ইফেক্টটা, মানে প্রাইমারি যে রোলটা সেটা হচ্ছে পারমিসিবল, প্লাস ইনফ্লামেশন তো আছে। আচ্ছা, এটা একটু পিক্টোরিয়াল ছবি, যেটাতে দেখা যাচ্ছে যে কি হয় আলটিমেটলি ইউজিনোফিল, টিউবুল লিম্ফোসাইট, মাস্ট সেল, ম্যাক্রোফেজ, এগুলোর হচ্ছে নাম্বার এন্ড সাইটোকাইনস রিলিজ কমিয়ে দেয়। স্ট্রাকচারাল সেলগুলোর উপরে অ্যাপিথেলিয়াল সেল থেকেও সাইটোকাইনস মিডিয়েটর রিলিজ গুলো কমিয়ে দেয়, এবং এন্ডোথেলিয়াল সেলের লিকিং কমিয়ে এয়ারও ইডিমা কমায়, এবং এয়ারও স্মুথ মাসেলের যে বিটা রিসেপ্টর থাকে, বিটা 2 রিসেপ্টর, সেটা সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, যেটা পারমিসিবল রোল, এবং সাইটোকাইনস রিলিজ কমিয়ে দেয়, আর মিউকাস গ্ল্যান্ডের সেক্রেশন কমিয়ে দেয়। এটা হচ্ছে স্টেরয়েডের মেকানিজম অফ অ্যাকশন। এখন যদি আরেকটু ডিটেলস চিন্তা করি যে কেন এই ইনফ্ল্যামেটরি সেলগুলোর উপরে এটা কিভাবে এটা কাজ করে, যে এগুলাকে সেলগুলোকে কেন ইনহিবিট করে বা সাইটোকাইনসের পরিমাণ কেন কিভাবে কমিয়ে দেয়। এটা আসলে একটু মলিকুলার কথাগুলো খুব সহজ। যেটা হচ্ছে যে কর্টিকোস্টেরয়েড রিসেপ্টর আমরা জানি থাকে সাইটোপ্লাজমে, গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর। এখন স্টেরয়েড যখন এই গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এটা আলটিমেটলি চলে যায় নিউক্লিয়াসে, এবং সেখানে এই সাইটোকাইনস রিলিজ হওয়ার জন্য যে ট্রান্সক্রিপশন প্রসেসটা থাকে, এই জিনের মাধ্যমে ট্রান্সক্রিপশন হয়েই তো সব সাইটোকাইনস, কেমোকাইনস যাই রিলিজ হয় সবই তো তৈরি হতে হবে। তৈরি হওয়ার জন্য অ্যামাইনো অ্যাসিড বলো যাই বলো ট্রান্সক্রিপশন লাগবে। এখন এই ট্রান্সক্রিপশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাসিটাইলেশন। এই স্টেরয়েড কি করে, এই অ্যাসিটাইলেশনটাকে ইনহিবিট করে দেয়। এই অ্যাসিটাইলেশনটাকে ইনহিবিট করার কারণে ডিঅ্যাসিটাইলেশন হয়ে যায় এবং জিনটা সাপ্রেস হয়ে যায়, ফলে আলটিমেটলি সেলগুলো থেকে যে সাইটোকাইনস, কেমোকাইনস গুলো রিলিজ হতো, ইনফ্ল্যামেটরি যে সাবস্টেন্স গুলো, সেগুলো প্রোটিন এগুলো আর রিলিজ হয় না, ফলে সেলের নাম্বারও বাড়ে না, এবং সেলের যে সাইটোকাইনস, কেমোকাইনস যে ড্যামেজ সেটাও কম হয়, সেলের ইনফিল্ট্রেশনও কম হয়। তাহলে এখন এটা হচ্ছে একটু ইন ডেপথ, যদি আরেকটু কেউ জানতে চাও বা কিভাবে করে সেটা, এটা বলতে পারলে অবশ্যই আমরা আরো ভালো মানে পরীক্ষার সময় একটু ইমপ্রেস হবো। এখন আসলে ইনহেলডের সাথে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েডের একটা কম্পারিজন। ইনহেল স্টেরয়েড যেটা, সেটা হচ্ছে বেক্লোমিথাসোন বুটাসোনেট, সেটা হচ্ছে টার্গেটেড ড্রাগ ডেলিভারি, মানে বেসিক্যালি ইনহেল স্টেরয়েডটা আমরা দেই লাংসে টার্গেট করে। সিস্টেমিক ইফেক্ট খুবই কম হয়, কারণ এবং এই কারণে এটা প্রোফাইলেটিক ড্রাগ হিসাবে ইউজ করা যায়। ইনহেলেশন রুটের তোমার সিস্টেমিক সাইড ইফেক্ট খুবই কম এবং এটাই প্রেফারেবল। আর ইফিকেসি যদি কম্পেয়ার করি, সিস্টেমিকের চেয়ে ইনহেল ইফিকেসি সেম, এবং ধরা হয় যে ফ্লুটিকাসন 2000 মাইক্রোগ্রাম যেটা, সেটা প্রেডনিসোলনের প্রায় 30 থেকে 40 মিলিগ্রামের ইকুইভ্যালেন্ট ইফিকেসি। সো আমার ডোজও কম লাগে, কিন্তু আমার ইফিকেসি সেম পাওয়া যায়। সুতরাং প্রেফার্ড হচ্ছে ইনহেল, সিস্টেমিক কখনোই প্রেফার্ড না। এখন ইনহেল স্টেরয়েডের আবার যেটা সমস্যাটা সিস্টেমিকের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে এটা সাডেনলি উইথড্র করা যায় না, কারণ স্টেরয়েডটা কখনো ব্রঙ্কিয়াল অ্যাজমাকে কিউর করতে পারবে না। যেটা হয় যে আন্ডারলাইং প্যাথোজেনিসটাকে সাপ্রেস করে রাখবে, কিন্তু এটাকে কিউর করবে না। ফলে যখন আমি স্টেরয়েডটা যদি কোনো কারণে উইথড্র হয়ে যায়, উইথড্র করলে তখন যেটা হয় যে হাইপার রিঅ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে। আর সিস্টেমিক যেটা হয়, সিস্টেমিকের ক্ষেত্রে সাইড ইফেক্টস স্বাভাবিক, এটা সিস্টেমিক রুটে দিচ্ছি। এটা শুধুমাত্র সিভিয়ার অ্যাজমাতে ইউজ করা হয়, কারণ সিভিয়ার অ্যাজমাতে আমার এটা র্যাপিড অনসেট অফ অ্যাকশন, এই সিস্টেমিকটা। ইনহেলটা একটু ডিলে হয়, সেই জন্য সিভিয়ার অ্যাজমাতে সিস্টেমিক ওয়েতে আমরা হাই ডোজে দিই এবং রেস্কিউ থেরাপি হিসাবে। আর সিস্টেমিক স্টেরয়েডটা র্যাপিডলি ট্যাপার্ট করে আবার ফলোড বাই ইনহেল স্টেরয়েডে নিয়ে আসা যায়। এখন অ্যাডভার্স ইফেক্ট যদি আমি বলি, এটা দেখি,
ইনহেল স্টেরয়েডের অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে? লোকাল সাইড ইফেক্ট হচ্ছে ডিসফোনিয়া, ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস এবং কাফ। এই তিনটা মেকানিজম বলছি। আর সিস্টেমিক সাইড ইফেক্ট যেটা, সেটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট সিস্টেমিক ইনহেল স্টেরয়েড যেটা, সেটা যদি সিস্টেমে আসে, ক্রনিক ইউজ করা হয়, তাহলে অ্যাডেনাল সাপ্রেশন, ইনসাফিসিয়েন্সি, গ্রোথ সাপ্রেশন, ব্রুজিং, অস্টিওপোরোসিস, ক্যাটারাক্টস, গ্লুকোমা, মেটাবলিক অ্যাবনর্মালিটিস মানে গ্লুকোজ ইনটলারেন্স, সাইকেটিক ডিস্টারবেন্স, নিউমোনিয়া, এগুলো সব হচ্ছে কুশিং সিনড্রোমের পার্ট। একটা কথা যদি কেউ বলে দেয় কুশিং সিনড্রোম, তাহলে আর এত ইন ডিটেলস সিমটম আর লাগে না। মানে পরীক্ষার সময় যদি আমরা জিজ্ঞাসা করি সিস্টেমিক সাইড ইফেক্টস কি কুশিং সিনড্রোম, তাহলে হয়ে যায়। মানে কুশিং সিনড্রোমের সাইন সিমটমই হচ্ছে এগুলা। সুতরাং লোকাল ইনহেল স্টেরয়েডের লোকাল সাইড ইফেক্ট হচ্ছে ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, ডিসফোনিয়া এবং কাফ। আর সিস্টেমিক সাইড ইফেক্ট হচ্ছে কুশিং সিনড্রোম। এখন একটু আগে স্লাইডে যাই। ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিসটা এটা কেন হয়? এটা হচ্ছে যখন আমার স্টেরয়েড ইনহেলারটা যখন আমি নেই, যদি আমার ওরোফ্যারিংসের ডিপোজিশনটা বেশি হয়ে যায়, তখন ওই ফ্যারিংসের যে ইমিউনিটি সেটা সাপ্রেসড হয়ে যায়। তো যখন সাপ্রেস হয়ে যায়, তখন সুপার ইনফেকশন হিসাবে ক্যান্ডিডিয়াসিস চলে ডেভেলপ করতে পারে। পেশেন্টের একটু ব্যথা হবে, গিলতে গেলে পেইনফুল ডিগ্লুটিনেশন হবে। তো তখন যেটা হয়, তখন কি ট্রিটমেন্ট করতে হবে? টপিক্যাল ক্লট্রিমাজোল। এটা আমরা পরীক্ষা কিন্তু ইনভেরিয়েবল জিজ্ঞেস করি যে ইনহেল স্টেরয়েডের সাইড ইফেক্ট কি, তখন যে বলতে হবে ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, কিভাবে ট্রিটমেন্ট করবা? টপিক্যাল ক্লট্রিমাজোল। প্রিভেন্ট করবা কিভাবে? The risk of this complication can be reduced by having patients gargle water and expectorate after each inhale treatment. প্রতিবার ইনহেলেশন ট্রিটমেন্টের পরে হালকা গরম পানি দিয়েও করা যায় বা নর্মাল পানি দিয়েও করলেও হবে। ভালো করে গার্গেল করে পানিটা ফেলে দিতে হবে। এটা হচ্ছে প্রিভেন্ট করতে হবে। এটা প্রতিটা রোগীকে স্টেরয়েড দেওয়ার সাথে সাথে এটা বলতেই হবে। আর এটা হচ্ছে হর্সনেস হয়। হর্সনেস এটা কেন হয়? ডাইরেক্ট লোকাল ইফেক্ট অফ ইনহেল কর্টিকোস্টেরয়েড অন ভোকাল কর্ডস। স্টেরয়েড গুলো ভোকাল কর্ডের ওইখানে তোমার লোকালি একটা ড্যামেজ করে এবং এই কারণে এটা হর্সনেস ডেভেলপ করে, একটু থিকেনিং এর মতো হয়ে যায়। আর ক্রনিক ইউজ মে ইনক্রিজ দ্য রিস্ক অফ অস্টিওপোরোসিস, ক্যাটারাক্ট। এটা তো সিস্টেমিক সাইড ইফেক্ট কুশিং সিনড্রোমের মতোই হয়। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে কেন ইনহেল স্টেরয়েড সিস্টেমিক ইফেক্ট করে। এটা আমি পরে একটা স্লাইডে দেখাবো। সেটা হচ্ছে যে ইনহেল স্টেরয়েডে মাত্র 10% আমার টার্গেট লাংসে যায়, যেটা আমার সাফিসিয়েন্ট টু কন্ট্রোল ব্রঙ্কিয়াল অ্যাজমা, বাট 90% আমরা বেসিক্যালি সোয়ালো করব। সোয়ালো হয় পেশেন্টের, স্টেরয়েড ইনহেলার ইউজ করে 90% সোয়ালো হয়। এটা নর্মাল। 100% কখনোই লাংসে নেওয়া সম্ভব না, বিকজ ফ্যারিংস আর ল্যারিংসে একই যেহেতু অ্যানাটমিক্যাল কারণে। তো যখন এই ফ্যারিংসে ডিপোজিশন হয় এবং সেটাকে যদি আমি গার্গেল না করি, তাহলে সোয়ালো করে ফেলি, তাহলে সিস্টেমিক অ্যাবজর্পশন হয়। যদিও সেটার ফাস্ট পাথ হেপাটিক মেটাবলিজমের মাধ্যমে অনেকটাই চলে যায়, তারপরও এই সিস্টেমিক সাইড ইফেক্ট ক্রনিক ইউজ করতে করতে দেখা যায় হয়েই যায়, একসময় কুশিং সিনড্রোম হতেই পারে। এখন আসো যে আমরা বাকি যেটা আছে ক্রোমোস বা মাস্ট সেল স্টেবিলাইজার, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, নিডোক্রোমিল সোডিয়াম, এটা স্টেরয়েড আসার আগে খুব ইউজ হতো এবং বিশেষ করে স্প্রে আকারে অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যাজমাতে এটা আগে ইউজ হতো। এখন আসলে মাস্ট সেল স্টেবিলাইজার গুলো খুবই কম ইউজ হয়। যদি কারো অ্যাসোসিয়েটেড অ্যালার্জিক রাইনাইটিস থাকে বা স্প্রে পাওয়া যায়, তাহলে ইউজ করা যেতে পারে, কন্ট্রোল হচ্ছে না। কিন্তু অ্যাজমা হিসাবে, অ্যাজমার ড্রাগ হিসাবে শুধুমাত্র আইসোলেটলি এখন একটু কম ইউজ হয়। তো এটা কিভাবে কাজ করে অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করি। এটা হচ্ছে জাস্ট কিছুই না, মাস্ট সেল স্টেবিলাইজার, মানে মাস্ট সেলকে ডিগ্রানুলেট করতে দেয় না। এখন যখন মাস্ট সেল থেকে ডিগ্রানুলেশন হবে না, তখন মাস্ট সেল থেকে যে হিস্টামিন, সাইটোকাইনস যে রিলিজ হয় সেগুলো কমে যাবে, এবং সেগুলো যখন কমে যাবে তখন আলটিমেটলি কেমোটেক্সিস ইনহিবিশন হবে, বঙ্কো কনস্ট্রিকশনও কম হবে। সেইটাই হচ্ছে এটার মেকানিজম অফ অ্যাকশন। খুবই সিম্পল ওয়েতে বললেই হবে, এটার আবার ইন ডিটেলস অতটা লাগে না এখন। আচ্ছা, লং টার্ম ট্রিটমেন্ট এটা হচ্ছে যদি করা হয় তাহলে ডিক্রিজ সেলুলার ইনফ্ল্যামেটরি রেসপন্স, বাট ইনএফেক্টিভ ডিউরিং অ্যান অ্যাটাক। অ্যাটাকের সময় এটার রোলটা খুবই ইনএফেক্টিভ। আচ্ছা, এটা ইউজ করা হয় কিভাবে? প্রোফাইলাক্সিস ইন অ্যাজমা রিডিউস দ্য সিম্পটোমেটিক সিভিয়ারিটি এন্ড নিড ফর ব্রঙ্কোডাইলেটর মেডিকেশনস বাট লেস পটেন্ট দেন ইনহেল স্টেরয়েড। এটা বেসিক্যালি প্রোফাইলাক্সিস কারণে হিসাবে ইউজ হয় এবং সিম্পটোমেটিক সিভিয়ারিটি কিছুটা কমায়, কিন্তু ইনহেল স্টেরয়েড হচ্ছে এটার পর ইফিকাসি খুবই কম। কারো যদি অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস থাকে, তাহলে অ্যাসোসিয়েটেড ব্রঙ্কিয়াল অ্যাজমার সাথে, তখন এটা দিলে বেনিফিট পেশেন্ট বেশি পাবে। এক ড্রাগ দিয়ে দুটো তিনটে সিমটম কভার হচ্ছে সেজন্য।
আর সিস্টেমিক মাস্টোসাইটোসিস, এটা তো মাস্ট সেলের একটা প্রলিফারেশন খুব বেশি হয়, সেই ক্ষেত্রে মাস্ট সেল ইস্তেমাল দিলে অবশ্যই এটার বেনিফিট বেশি পাওয়া যাবে। ক্রোমোনসের যে সাইড ইফেক্ট গুলো সেগুলো হচ্ছে ব্রঙ্কোস্প্যাজম করতে পারে, কাফ করতে পারে, র্যাশ, আর্থালজিয়া এন্ড নেজাল কনজেশন হতে পারে। আচ্ছা, এখন আসলে লিউকোট্রিয়েন্স ইনহিবিটর, যেটা বর্তমানে প্রচুর ইউজ হয় এবং ইভেন ফার্মেসি যারা তারাও দিয়ে দেয়। এটা যে এটার কারণ হচ্ছে এটা ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং খুবই ইজিলি যেহেতু সোয়ালো করা যায়, ইনহেলারের প্রতি যারা অনেকের ভীতি আছে সেটা থাকে, সে কারণে ট্যাবলেট আকারে যেহেতু খুব কনভিনিয়েন্ট, সেজন্য লিউকোট্রিয়েন্স ইনহিবিটর বর্তমানে অ্যাজমাতে খুব বেশি ইউজ হয়। কিন্তু লিউকোট্রিয়েন্স ইনহিবিটর কখনোই ইনহেল স্টেরয়েডের সাবস্টিটিউট হতে পারে না। বাট প্রবলেমটা হয়ে গেছে যে যেহেতু লিউকোট্রিয়েন্স রিসেপ্টর খুব সহজ একটা ট্যাবলেট, ডেইলি একটা করে খাওয়া যায়, এই কারণে এটা এখন প্রচন্ড জনপ্রিয় একটা ওষুধ লিউকোট্রিয়েন ইনহিবিটরস। আর বাচ্চাদের ক্ষেত্রে বেশ করে 1 বছরের পরে হলে এটা দেওয়া যায় এবং বাচ্চারা তো ইনহেলার নিতে পারে না, সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রেফারেবল এই লিউকোট্রিয়েন্স ইনহিবিটরটা। আর আমাদের এই জন্য গাইডলাইন গুলো তো এখন লিউকোট্রিয়েন্সটা অ্যাড করা হচ্ছে যে পেশেন্ট কিছু স্টেরয়েড ইনহেলার না নেওয়ার চেয়ে তো কিছুটা নেওয়া ভালো, সেজন্য লিউকোট্রিয়েন্স ইনহিবিটরটা এবং ইফেক্টিভও, সে কারণে লিউকোট্রিয়েন্স ইনহিবিটরটাও এখন গাইডলাইনে অ্যাজমা হিসেবে অ্যাড করা আছে। আচ্ছা, লিউকোট্রান্সটা কি হয়? লিউকোট্রান্স আমি তোমাদের বলেছিলাম আগের ক্লাসে যে লিউকোট্রান্স 1000 টাইম মোর পটেন্ট দেন হিস্টামিন ইন কজিং ব্রঙ্কোকনস্ট্রিকশন। মানে এটা হিস্টামিন জানা করে তার চেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে লিউকোট্রিয়েন্স। এন্ড এটা লিউকোট্রিয়েন্স B4 যেটা, সেটা হচ্ছে একটা পটেন্ট নিউট্রোফিলিক কেমো অ্যাট্রাক্টেন্ট। আর C4D4 হচ্ছে অ্যাজমার যা যা ফিচার প্যাথোলজি ম্যাক্সিমামই করে, ব্রঙ্কোকনস্ট্রিকশন, ব্রঙ্কিয়াল রিঅ্যাক্টিভিটি, মিউকোসাল ইডিমা, মিউকাস হাইপার সেক্রেশন, এগুলো C4D4 এগুলো করে। মেকানিজমে যদি আমি আসি, এটা তোমরা যদি অ্যারাকিডনিক অ্যাসিড পাথওয়েটা চিন্তা করো, যে ফসফোলিপিড থেকে ফসফোলিপিডের মাধ্যমে অ্যারাকিডনিক অ্যাসিড, সেখান থেকে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে এবং লাইপোঅক্সিজেনেস পাথওয়ে। এই লাইপোঅক্সিজেনেস পাথওয়ের মাধ্যমে অ্যারাকিডনিক অ্যাসিড থেকে তোমার লিউকোট্রাইন C4D4 এন্ড E4 তৈরি হয় এবং সেগুলোই বেসিক্যালি এক্সুডেশন, মিউকাস সেক্রেশন, ব্রঙ্কোকনস্ট্রিকশন এবং ইউজোনোফিল করে। এখন এই লিউকোট্রিয়েন্স অ্যান্টাগনিস্ট যদি আমি বলি, তাহলে লিউকোট্রাইন দুইটা বলতে হবে। একটা হচ্ছে লিউকোট্রাইন্স এর সিনথেসিসটা কমায়, যেটা হচ্ছে 5 লাইপোঅক্সিজেনেস এনজাইম ইনহিবিটর, যেটা হচ্ছে জিলিউটেন। আর লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, সেটা হচ্ছে রিসেপ্টর গুলাকে বাইন্ড করে, সেটা হচ্ছে মন্টেলুকাস, প্রানলুকাস্ট এন্ড জাফিলুকাস্ট। এখানে একটা দেখো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা জানি অ্যাসপিরিন যেটা, এটা একটা এনএসআইড যেটা সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটাকে ইনহিবিট করার মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হতে দেয় না। এখন যখন যেসব পেশেন্টের অ্যাসপিরিন সেনসিটিভ থাকে, মানে অ্যাসপিরিন সেনসিটিভ অ্যাজমাটিক্স পেশেন্ট, তাদের যেটা হয় অ্যাসপিরিন খেলে এই সাইক্লোঅক্সিজেনেস যে পাথওয়ে সেটা ব্লক হয়ে যায়, ফলে পুরো যে ইনফ্লামেশনের যে পাথওয়েটা ডাইভার্ট করে আসে অ্যারাকিডনিক এই যে এই লাইপোঅক্সিজেনেস পাথওয়েতে। সো সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে যখন আমি ব্লক করে দেই, কিন্তু যেহেতু ইনফ্লামেশন এটা চলছে, তো পুরো ইনফ্লামেটরি পাথওয়েটা ডাইভার্ট করে যায় লাইপোঅক্সিজেনেস পাথওয়েতে। অ্যাজ এ রেজাল্ট তখন মোর C4D4 E4 তৈরি হতে থাকে এবং অ্যাজমাটিক অ্যাটাক হয়। এই জন্য অ্যাসপিরিন অ্যাজমা পেশেন্টকে দেওয়াও যায় না, প্লাস হচ্ছে অ্যাসপিরিন দিলে অ্যাজমা পেশেন্টের এক্সাভারেশন হতে পারে। এই কারণে যাদের অ্যাসপিরিন সেনসিটিভ যে অ্যাজমা, তাদের ক্ষেত্রে কিন্তু ড্রাগ অফ চয়েস এই লিউকোট্রাইন C4D4 E4, বিকজ যেহেতু এটার অ্যাক্টিভিটি বেশি, এটা কারণে হচ্ছে। এটাকে যদি বন্ধ করে দিই তাহলে অ্যাসপিরিন সেনসিটিভ পেশেন্টদেরকে পেশেন্টের অ্যাজমা অ্যাটাক হবে না। এটা জাস্ট মানে এটা হচ্ছে কমন, যে এটা অ্যাসপিরিন সেনসিটিভ পেশেন্টের ক্ষেত্রে অলমোস্ট মানে এটা একটা ড্রাগ অফ চয়েস। আচ্ছা, পরে আসি ইউজটা কি। এটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, অবশ্যই প্রথমে লিউকোট্রাইন্সের ইউজ ব্রঙ্কিয়াল অ্যাজমাই বলতে হবে। Bronchial asthma এটা কি reduce the frequency of asthma exacerbation but less effective than inhaled corticosteroid, and it's preferable for children more than 12 months of age. আরটা কি হচ্ছে, এটা অ্যাসপিরিন ইনডিউসড অ্যাজমা বা অ্যাসপিরিন এক্সাভারেটেড রেসপিরেটরি ডিজিজ নামে একটা টার্ম আছে, যেখানে পেশেন্টের অ্যাসপিরিনের নেওয়ার কারণে তাদের অ্যাজমা হয়, নেজাল পলিপ হয়, তারপর রাইনাইটিস হয়, সাইনোসাইটিস ডেভেলপ করে। এগুলো যাদের হয় ওই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এটা ড্রাগ অফ চয়েস। এছাড়া আছে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা এন্ড কাপ ভেরিয়েন্ট অ্যাজমা। কাপ ভেরিয়েন্ট অ্যাজমা তো এগুলোই ড্রাগ অফ চয়েস।
আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টস কি হয়? এটা খুবই ওয়েল টলারেটেড একটা ড্রাগ। বললাম তো এটা অলমোস্ট ওটিসির মতো হয়ে যাচ্ছে, কারণ যদিও এটা ওটিসি না, এটা কিন্তু ফার্মেসিরা দিয়ে দেয়। তো এটা কারণ কি সাইড ইফেক্ট খুবই কম, ওয়েল টলারেটেড, লিটল টক্সিসিটি হয়। একটা চান্স আছে যে এটা হয় যে চান্স অফ ভাস্কুলাইটিক ফ্লেয়ার আপ। এটা কি জিনিসটা হয়? এটা হচ্ছে ভাস্কুলাইটিস, যেটা সেটা হচ্ছে আমাদের বডির যে ভেসেলস গুলো থাকে সেগুলোকে ইনফ্লামেশন, সেগুলোকে ভাস্কুলাইটিস বলে। তো এই ভাস্কুলাইটিসের মধ্যে একটা ডিজিজ আছে যেটা হচ্ছে শার্ড-স্ট্রস সিনড্রোম, যেটাতে ভাস্কুলাইটিসের সাথে পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা প্রেজেন্টেশন নিয়ে আসে। পেশেন্টের প্রেজেন্টেশনে থাকে ব্রঙ্কিয়াল অ্যাজমা মতো প্রেজেন্টেশন প্লাস ভাস্কুলাইটিস। এখন যদি ভাস্কুলাইটিসটা তখন কেউ ঠিক মতো সর্ট আউট করতে না পারে, শুধু অ্যাজমা থাকে, তাদেরকে যদি মন্টিলুকাস্ট বা ডিকোটানিসেপ্ট অ্যান্টাগনিস্ট দেওয়া হয়, তখন এই ভাস্কুলাইটিসটা ফ্লেয়ার আপ করতে পারে। এটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় খুবই কমন কোশ্চেন, এমআরসিপি বলো বা এফসিবিএস বলো, এটা জিজ্ঞেস করে যে স্টোরেজ একটা পেশেন্ট অ্যাজমা নিয়ে আসার পরে লং মন্টেলুকাস দেওয়া হলো, এখন তার র্যাশ চলে আসলো বডিতে, ভাস্কুলাইটিস র্যাশ, তাহলে এটা কিসের কোন ড্রাগের কারণে হয়েছে বা কি কারণে হয়েছে? তো অ্যান্সারটা হবে এটা হচ্ছে মন্টেলুকাস বা লিকোট্রানজিসেপ্টর অ্যান্টাগনিস্টের কারণে হয়েছে। ট্রিটমেন্ট জাস্ট ড্রাগটা অফ করে দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক, এটার জন্য এত হিসাব এত হিস্ট্রি নেওয়ার দরকার নেই। কারো যদি হয়ে যায় তখন এটাকে অফ করে দিতে হবে, কারণ অ্যাজমা রোগী এটা শার্ড-স্ট্রস সিনড্রোম খুব রেয়ার একটা ডিজিজ, সবারই অনেকেরই এটা হিস্ট্রি নিয়ে বের করার করে তারপরে মন্টেলুকাস দেওয়াটা এটা অতটা দরকার। আচ্ছা, টার্গেটেড মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি, এটা হচ্ছে কি? মনোক্লোনাল অ্যান্টিবডি এখন বর্তমান যুগে আমাদের যে আমরা নতুন মডার্ন যে ফার্মাকোলজি, মানে মডার্ন যে মেডিসিনে আসছে, সবকিছু হচ্ছে টার্গেট, একদম স্পেসিফিক টার্গেট ধরে ধরে আমাদের থেরাপি দেওয়া হয়। সাইটোকাইনস, প্রতিটা ইন্টারলিউকিন, টিএনএফ, ইন্টারলিউকিন অনেকগুলো 6, 4, 6। এখন কথা হচ্ছে যে এই টার্গেট গুলো এগেনস্টে মনোক্লোনাল অ্যান্টিবডি শুধু ব্রঙ্কিয়াল অ্যাজমা, যে কোনো ইনফ্ল্যামেটরি ডিজিজগুলোতেই বের হচ্ছে, আর্থ্রাইটিস, রেমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, মানে সবকিছু রোগেই এখন অ্যান্টিবডি হচ্ছে আমাদের নেক্সট মেইন মডালিটিস অফ ট্রিটমেন্ট, হাইলি স্পেসিফিক। এখন এখানে যেটা হয় যে অ্যান্টি ইনফ্লামেটরি থেরাপি টার্গেটিং স্পেসিফিক ইনফ্লামেটরি পাথওয়েজ হ্যাজ বিন ডেভেলপড। monoclonal antibodies targeting IgE and interleukin 5 অলরেডি মার্কেটে চলে আসছে, এবং ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 13 এগুলো ডেভেলপমেন্ট প্রসেসে আছে, হয়তো ভবিষ্যতে চলে আসবে, কয়েক বছর পরে হয়তো এগুলো মার্কেটে চলে আসবে। এখন এটার কি কি আছে এটা জাস্ট ধারণা দিলাম, যে ওমালিজুম্যাব এখন পাওয়া যায় মার্কেটে। ওমালিজুম্যাব IgE কে টার্গেট করে এবং ইন্টারলিউকিন 5 কে টার্গেট করে আসছে মেপোলিজুম্যাব। বাকি যে ইন্টারলিউকিন 13, 14 এগুলো আসলে আন্ডার রিসার্চ, না জানলেও চলবে। আর এটা কিভাবে কাজ করে অ্যান্টিবডিটা? আমরা জানি যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে যেটা হয় যে বি লিম্ফোসাইট থেকে প্রচুর পরিমাণ IgE অ্যান্টিবডি রিলিজ ওমালিজুম্যাব দিব, তখন ওমালিজুম্যাবটা কি করে? এটা IgE গুলোকে বাইন্ড করে ফেলে, ফলে IgE যেটা সেটা এই মাসেল, ম্যাক্রোফেজ, টি লিম্ফোসাইটের বিভিন্ন রিসেপ্টরের সাথে যে বাইন্ড করতো সেটা বাইন্ড করতে পারে না, ফলে হিস্টামিন, এই ইনফ্ল্যামেটরি সাইটোকাইন গুলো আর রিলিজ হতে পারে না। এখন আসো ওমালিজুমেব। আচ্ছা, ওমালিজুমেব কাদেরকে দিব? সবাইকে তো দেওয়া যাবে না, কারণ এটা ভেরি এক্সপেন্সিভ একটা ড্রাগ। এই কারণে এটা দিতে হবে ফর সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমা। এখন যার স্টেরয়েড ইনহেলার দেখা যায় 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তার তো অনেক খরচের ব্যাপার চলে আসে এবং পারসিস্টেন্ট ইমপ্রুভ হচ্ছে না, তাদের ক্ষেত্রে সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমার ক্ষেত্রে এটা ওমালিজুমেব আমরা ইন্ডিকেটেড দিতে হবে। আর হচ্ছে এছাড়া আর কিছু ইন্ডিকেশন আছে অন্যান্য নন অ্যাজমাটিক ইন্ডিকেশন, ক্রনিক রিকারেন্ট আর্টিকেরিয়া, তো যে এরকম যাদের IgE খুব বেশি থাকে বডিতে, তাদের ক্ষেত্রে দেওয়া যায়। It lowers free plasma IgE to undetectable levels. Most important clinical effect is reduction in frequency and severity of asthma exacerbations. যাদের খুব ঘন ঘন অ্যাটাক হচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, স্টেরয়েড হাই ডোজের ইনহেলার দেওয়ার পরও লাভ হচ্ছে না, তাদের ক্ষেত্রে ওমালিজুমেব বা স্টেরয়েড বেশি সিস্টেমিক দেওয়ার কারণে কুশিং সিনড্রোম ডেভেলপ করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ওমালিজুমেব দেওয়া যেতে পারে। আর এটাও কি করে? এটা কর্টিকোস্টেরয়েড রিকোয়ারমেন্টও অনেক কমিয়ে দেয়। সাইড ইফেক্ট হচ্ছে ফ্লু লাইক সিমটমস।
আচ্ছা, এখন আসলে আমরা একটু ট্রিটমেন্ট, এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে প্রিভেন্টার যে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ গুলো আছে এগুলো নিয়ে আলাপ করলাম। এখন আসলে আমরা ওভারঅল ট্রিটমেন্টটা কি অ্যাপ্রোচ করব। অ্যাজমা একটা কন্ট্রোলেবল ডিজিজ, নট কিউরেবল ডিজিজ। এটা সবাইকে বুঝতে হবে যে অ্যাজমা কখনোই যাদের ডেভেলপ করেছে তাদের কখনোই কিউর হবে না, বাট এটা পুরো লাইফ লং কন্ট্রোল করা যায়। অ্যাজ এ লং ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো কন্ট্রোলে রাখা যায় এবং লাইফ এক্সপেক্টেন্সি কিছুই কমবে না যদি ভালো মতো কন্ট্রোল করা যায়। তাহলে লাইফ এক্সপেক্টেন্সি নর্মাল যে পিপল তার মতোই থাকে। এখন আমরা তাহলে কিভাবে ট্রিটমেন্ট করতে পারি? একটা হচ্ছে রিলিভার, যেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট এন্ড অ্যান্টিকোলিনার্জিক্স, আর হচ্ছে কন্ট্রোলার যেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েডস, তারপরে হচ্ছে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, মিথাইলজ্যান্থিনস, ক্রোমোনস, লিউকোট্রাইন ইনহিবিটর এন্ড অ্যান্টি আইজি মনোক্লোনাল অ্যান্টিবডি, এগুলো দিয়ে হচ্ছে আমরা কন্ট্রোল করি। এখন ড্রাগ ডেলিভারি সিস্টেমটা কি? এটা হচ্ছে বেসিক্যালি আমরা ইনহেলেশন ড্রাগ অফ চয়েস, ইনহেলেশন রুট। এখানে দেখো ওরাল আছে, প্যারেন্টারাল আছে। এখানে দেখো যখন আমরা ইনহেলেশন রুটে ইউজ করি 90% এর মতোই সোয়ালোড হয়ে যায়, হ্যাঁ, আর 10% হচ্ছে এটা টপিক্যাল ইফেক্ট লাঙে দেয়। আর বাকি যে সোয়ালোড হয় সেটা আবার ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমের মাধ্যমে ইনঅ্যাক্টিভেশন হয়ে যায়, আলটিমেটলি বের হয়ে যায়। এখন এই যেটাকে ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম যত বেশি তত আমার এই টপিক্যাল ইউজের জন্য ভালো। যেমন বললাম যে ফ্লুটিকাসন, বুডেসোনাইড, এগুলোর ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম অনেক বেশি দেন বেক্লোমিথাসোন বা সাইক্লোসোনাইড। তো এখন সেই কারণে ওগুলাই ইউজ করা যায়। বাট ওগুলো বেক্লোমিথাসোন এগুলো ইউজ করা যাবে না তা না, সবই ইউজ করা যাবে, কিন্তু সিস্টেমিক ইফেক্ট যদি ক্রনিক ইউজ হয় তাহলে একটু বেশি। এটা যেটা বললাম সেটাই। এগুলো হচ্ছে ডিভাইস, কি কি ডিভাইসের মাধ্যমে আমরা ইনহেলেশন রুটে এই ড্রাগ গুলো দিতে পারি। বোথ ব্রঙ্কোডাইলেটরস এবং হচ্ছে স্টেরয়েডস। একটা হচ্ছে এটা কালার, এটা কিন্তু আমাদের শুধু আগে ওই কালার গুলো কিন্তু ইউনিভার্সাল, প্রতিটা ওষুধেরই যে কোম্পানি বের করুন না কেন একই কালার থাকে। কারণ হচ্ছে কালার রোগীরা অনেক সময় দেখা যায় ভিতরের লেখাটা অত বুঝে না বা মিস করতে পারে, সেই কারণে কালার গুলো এটা একটা ঠিক করা দেওয়া হয়েছে, এই কালারই তৈরি করতে হবে যে কোম্পানির হোক না কেন। এবং পরীক্ষার সময় আমরা যখন তোমাদের পরীক্ষায় যদি এক্সাম প্র্যাকটিক্যাল পরীক্ষায় দেই বা কালার দেখেই চিনে ফেললে তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ ভিতরেটা পড়তে হবে, এই করতে হবে। যাই হোক, এখন গ্রিন বা একটু ব্লুইশ থাকে যেটা হচ্ছে তোমার গ্রিন বা ব্লু, যেটা হচ্ছে তোমার সালবিউটামল। আর কালারটা আসলে অ্যাকচুয়ালি এখানে বোঝা যাচ্ছে না, অরিজিনাল কালারটা একটু অন্যরকম। বা তোমার হচ্ছে যেমন বেক্লোমিথাসনের কালারটা হচ্ছে এটা কি বলবো একটু ক্রিমের মতো, ক্রিম কালারের, প্লাস ভায়োলেট কালার, ভায়োলেট হচ্ছে কম্বিনেশন গুলো এরকম আর কি। আর এগুলা হচ্ছে তোমার ডিজেলার বা ইভোহেলার ট্যাবলেট আকারে থাকে, একটা একটা করে ট্যাবলেটটা পাংচার হয় এবং পাউডারটা ইনহেল করা যায়। রোটা হেলার হলো ক্যাপসুলের মতো থাকে, ক্যাপসুলটাকে রোটা হেলার মধ্যে দিয়ে এরকম স্কুইট মানে রোটেট করলে ক্যাপসুলটা হোল হয় এবং ক্যাপসুল থেকে পাউডার বের হয়ে আসে, সেই পাউডারটা নেওয়া হয়। এটা কেন করা হয়? ম্যাক্সিমাম পেশেন্টেরই এই ইনহেলার নেওয়ার সময় সিনক্রোনাইজেশনটা থাকে না। যখন দেখা যায় যে পাফ যখন নিবে তখন দেখা যায় এক্সেল করতেছে। তো এই যখন সিনক্রোনাইজেশনটা যাদের থাকে না, একটু বয়স্ক মানুষ, বাচ্চাদের বা যারা আসলেই পারে না, তাদের ক্ষেত্রে এই ধরনের ডিভাইস দিয়ে দেওয়া ভালো, যেটা হেলার ডিসহেলার্স। কিন্তু সমস্যা গেছে যেহেতু পাউডার, এটা ডিপোজিশনটা খুব বেশি হয় ফ্যারিংসে, ফলে ক্যান্ডিডিয়াসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ভালো করে গার্গেল করতে বলতে হয়, আর একটু দামিও। ইনহেলার নেওয়ার টেকনিক যেটা সেটা হচ্ছে যে এটা প্রথমে ভালো করে শেক করে দেন ক্যাপটা খুলে দিতে হবে, ক্যাপটা খুলতে হবে। তারপর যেটা হবে যে শেক করার পরে নেকটা একটু ব্যাকওয়ার্ড নিতে হবে। ব্যাকওয়ার্ড নেওয়ার কারণটা হচ্ছে যে আমার এয়ারওয়ে যে ল্যারিংসটা, এয়ারওয়েটা যেন আমার এক লাইনে আসে। কারণ যদি আমি এভাবে থাকি তাহলে আমার ফ্যারিংসটা অ্যাঙ্গুলেশন হয়ে যায় এবং ফ্যারিংসের ডিপোজিশন বেশি হয়, এবং সে কারণে একটু ব্যাকওয়ার্ড নিয়ে গেলে যেটা হয় যে আমরা এয়ারওয়ে চ্যানেলটা যেটা সেটা মোটামুটি একটা অ্যাঙ্গুলেশনটা কম থাকে, টার্গেট সাইড যেটা লাং সেখানে বেশি যায়। আর স্পেসার যেটা সেটা খুবই ভালো, স্পেসার দিলে যারা ইনহেলার ঠিক মতো ইউজ করতে পারে না তাদেরকে স্পেসার দিয়ে স্পেসার ইউজ করতে বলা যায়। কারণ স্পেসার দিলে যেটা হয় পেশেন্টের এই ড্রাগটা এইখানে ভিতরেই থাকে এবং সেখানে নেগেটিভ চার্জ থাকে, ফলে ড্রাগটা ওইটার সাথে বাইন্ডও হয় না এবং পেশেন্ট আস্তে আস্তে যতবার সম্ভব এটা নিতে পারে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে স্পেসার দিয়ে ডেলিভারি দেওয়াটাই ভালো। আর নেবুলাইজার হচ্ছে অ্যাকুট ইমার্জেন্সি কন্ডিশনে গ্যাস আকারে দেওয়া হয়, এটা অনেকেই জানো, ওয়ার্ডে গেলে দেখবা।
এখন আসলে আমরা কখন কোনটা দিব ইনহেল স্টেরয়েড, এটা আসলে একটা মেডিসিনের পুরো পার্ট, কখন কোনটা দিব যেটা হচ্ছে যে একটা ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে যে যদি কারো ফ্রিকোয়েন্সি অ্যাজমা কম হয়, এই 4-5 মাস পরে একটা অ্যাটাক হয়, 6 মাস পরে হঠাৎ করে একটা অ্যাটাক হলো, বেশি সিভিয়ার না, মাইল্ড সিভিয়ার, মাইল্ড একটা সিমটম, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট সালবিটামল, যেটা ওই সময়টা নিল, 1-2 পাফ নিল, পেশেন্ট ইমপ্রুভ হয়ে গেল, আর অ্যাটাক হলো না। আবার 4-5 মাস পরে হয়তো একটা অ্যাটাক হতে পারে অ্যালার্জিক এক্সপোজারের কারণে, তাদের ক্ষেত্রে এই কন্টিনিউয়াসলি দরকার নেই। কিন্তু কারো যদি দেখা যায় সপ্তাহে 2 বার বা 3 বার অ্যাটাক হচ্ছে, ইভেন সপ্তাহে যদি রাতেও একটা অ্যাটাক হয় এবং অ্যাটাকটা মোটামুটি মডারেট টু সিভিয়ার, ইনহেলার ভালোই লাগছে এই শর্ট অ্যাক্টিং যেটা সালবিটামল, তখন পেশেন্টকে অবশ্যই লো ডোজ ইনহেলেড স্টেরয়েডে শুরু করতে হবে। লো ডোজ ইনহেল স্টেরয়েড শুরু করতে হবে। যদি না পারে তখন হচ্ছে অল্টারনেট ড্রাগ। এখানে দেখো প্রেফার ট্রিটমেন্ট হচ্ছে লো ডোজ স্টেরয়েড। যদি অল্টারনেট মানে এরপর যদি না নিতে চায় বা না নিতে পারে, তখন হচ্ছে এই যে মন্টিলুকাস্ট বা অ্যামানোফাইলিন, থিওফাইলিন অথবা ক্রোমোলিন এগুলো দিতে হবে। এরকম তারপর যদি কন্ট্রোল হয়ে যায়, তাহলে এই ডোজে 4 to 6 ডেজ পরে কন্ট্রোল চলে আসলে তখন ইচ্ছা করলে আমি ডাউন স্টেপ করতে পারি, কিন্তু এটা ডিপেন্ড করে পেশেন্টের ক্লিনিক্যাল সাইনের উপরে। আর যদি তারপরে কন্ট্রোল না হয়, তাহলে তার উপর স্টেপ লো ডোজ ইনহেলারের সাথে হয় লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট সালমিটেরল, অথবা স্টেরয়েডের ডোজটা বাড়ানো যেতে পারে। এটা হচ্ছে মূল অপশন। অল্টারনেটিভ যেটা করা যায়, লো ডোজের সাথে দুইটা কম্বিনেশন করে মন্টিলুকাস্ট বা থিওফাইলিন বা জিলোটিন যোগ করা যায়। স্টেপ 4 এ গিয়ে সেই একই জিনিস, স্টেরয়েডের ডোজটা বাড়ানো প্লাস সালমিটেরল বা ফরমিটেরল যেগুলো আছে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। আর এছাড়া করতে পারি যেটা, সেটা হচ্ছে মিডিয়াম ডোজ স্টেরয়েড প্লাস হচ্ছে মন্টিলুকাস্ট, থিওফাইলিন, জিলোটিন এগুলো। এরপর যদি না কন্ট্রোল হয়, বারে বারে ফ্রিকোয়েন্সি হচ্ছে, তখন আবার হাই ডোজ স্টেরয়েডে চলে যেতে হবে, প্লাস লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট সালমিটেরল বা ফরমিটেরল। এন্ড তখন একটা বললাম যে যদি এরকম আসলেই বারে বারে লাগছে, তাহলে পেশেন্টকে দিতে হবে তখন ওমালিজুমেব দেওয়া যেতে পারে। যাতে অনেক বেশি আইজি লেভেল খুব বেশি, অ্যালার্জি কন্ডিশনিং খুব বেশি, তাদের ক্ষেত্রে ওমালিজুমেব দিলে তখন এই হাই ডোজ স্টেরয়েডটা তখন আর লাগে না, তখন স্টেরয়েডের ডোজটা আস্তে আস্তে কমানো যায়। আর এরপরে যেটা হয় যে যদি আর এরপরও মানে ওমালিজুমেব দেওয়া হচ্ছে না, অথবা দেওয়া হলো তারপর খুব রেসপন্স, তখন সিস্টেমিক স্টেরয়েড ছাড়ার উপায় নেই, তখন ওরাল স্টেরয়েড দিয়ে রাখতে হবে, কিন্তু সেটা দিতে হবে লো ডোজে, যে ডোজটাতে তার কন্ট্রোল থাকে। হাই ডোজে দিলে কুশিং সিনড্রোম হওয়ার সম্ভাবনা খুব বেশি, প্লাস হচ্ছে তার অ্যাড্রেনাল সাপ্রেশনও হয়ে যায়, ফলে যখন স্টেরয়েডটা উইথড্র করা হবে অ্যাড্রেনাল ক্রাইসিস হয়ে যেতে পারে। আচ্ছা, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টেপ আপ শুধু করলেই হবে না, যে আমি শুধু উপরে উঠছি তা না, আমাকে স্টেপ ডাউনও করতে হবে। স্টেপ ডাউন যদি আমি না করি, প্রবলেমটা হয় কি হয়, যদি আমি ধরো লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট দিয়েই আমি ট্রিটমেন্ট চলছে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, সেটা যেটা হয় যে বিটা 2 যে রিসেপ্টরের, সেটা তখন সেন্সিটিভিটি কমে যায়। এটা বিটার যে কোনো বিটা রিসেপ্টর গুলাতেই আপ রেগুলেশন এন্ড ডাউন রেগুলেশন হয়। তো যখন আমি লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট দিতে থাকবো কন্টিনিউয়াসলি, পেশেন্টের সিমটম ইমপ্রুভ হয়ে গেছে, তো 5-6 মাস ধরে কোনো সমস্যা না বা 1 বছর ধরেই ভালো আছে, তখন যদি আমি এই লং অ্যাক্টিং ডাউন 1 বছর ভালো থাকলো, এখন আমি যদি তারপরে পেশেন্ট চলছে কোনো দরকার ছিল না, তাহলে যেটা হয় যে বিটা রিসেপ্টর গুলো অনেক সময় ডাউন রেগুলেট হয়ে যেতে পারে। তো ডাউন রেগুলেট হয়ে গেলে যেটা হয়, পরবর্তীতে সিভিয়ার অ্যাটাক হয়ে গেলে তখন দেখা যায় যে বিটা রিসেপ্টর আর পাওয়া যায় না, মানে থাকবে না। আমি যতই তখন সালবিটামল দিই না কেন, ডাইরেক্ট করার জন্য আর ড্রাগ থাকবে না, যেটা ব্রিটেল অ্যাজমাতে খুব বেশি হয়। ব্রিটেল অ্যাজমাটা হচ্ছে অ্যাজমা খুব কন্ট্রোল আছে, হঠাৎ করে বেড়ে গেল, তো তখন পেশেন্ট এই জন্য যদি লং অ্যাক্টিং যে বিটা অ্যাগনিস্ট যে ড্রাগগুলো পেশেন্ট কন্ট্রোল হয়ে যাওয়ার পরে, যে গাইডলাইন হিসাবে যা যে সময় আছে, সেটা মেডিসিনে তোমরা অবশ্যই দেখবা, কন্ট্রোল থাকার পরে অবশ্যই পেশেন্টকে ডাউন স্টেপ করার একটা চেষ্টা করতে হবে। ডাউন স্টেপ করে না করলে এই সমস্যাটা হয়। এখন আসলে আমি যেটা শেষ করে দেবো, সেটা হচ্ছে স্ট্যাটাস অ্যাজমাটিকার ট্রিটমেন্ট। এটা হচ্ছে একটা অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমার যদি পেশেন্ট নিয়ে আসে, যেটা তোমাদের অবশ্যই লাগবে ওয়ার্ডে গেলে বা ইন্টারনেট সময়, কি করবা? প্রথম কথা হচ্ছে হাইড্রোকর্টিসন 100 মিলিগ্রাম ইন্ট্রাভেনাস, এটা আমরা রুটিনলি দেই, কারণ হচ্ছে এটা ইন্ট্রাভেনাস এবং খুব র্যাপিডলি অ্যাক্টিং,
সো এটাই ড্রাগ অফ চয়েস বলা হয় হাইড্রোকর্টিসন 100 মিলিগ্রাম, পরে রিপিট করতে হয়। তবে এখন যদি এরকম হয় যে এই পেশেন্টের হাইড্রোকর্টিসন ইনজেক্টেবল দেওয়া যাচ্ছে না, ভেন পাওয়া যাচ্ছে না, বা অনেক কোনো কারণে ইনজেক্টেবল দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওরাল প্রেডনিসোলন 40 to 60 মিলিগ্রাম ইজ সেম অ্যাজ ইফেক্টিভ অ্যাজ হাইড্রোকর্টিসন। সো তুমি হাইড্রোকর্টিসনই দেওয়ার চেষ্টা করতে হবে। যদি না পারা যায় বা পেশেন্টের পেরিফেরিতে খুব বেশি রিমোট এরিয়াতে আছে, তখন ওরাল প্রেডনিসোলনও রেস্কিউ থেরাপি হিসেবে 40 to 60 মিলিগ্রাম দিতে বলা যাবে, কারণ ওটাও সেম ইফেক্টিভ। আর সালবুটামল নেবুলাইজেশন করতে হবে সাথে। নেবুলাইজেশন সালবুটামল এটা হচ্ছে তোমার 2.5 to 5 মিলিগ্রাম প্লাস ইপ্রাটোপিয়াম ব্রোমাইড 0.5 মিলিগ্রাম সাথে নরমাল স্যালাইন দিয়ে নেবুলাইজ করতে বলতে হবে। এখন যদি কারো নেবুলাইজেশন মেশিন না থাকে অনেক জায়গায়, বা দেখা যাচ্ছে নেবুলাইজেশন পাচ্ছে না, তখন যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের একটু স্টাডিও আছে যে এই সালবুটামল ইনহেলারটা স্পেসার যে দেখালাম ছবি, স্পেসারে নিয়ে সেখানে 15 মিনিট পর পর করলে সেটাও অনেকটা ইফেক্টিভ হয়। সালবুটামল নেবুলাইজেশনের মতোই কাছাকাছি ইফেক্টিভ হয়। আর দিতে হবে হাই ফ্লো অক্সিজেন ইনহেলেশন, প্লাস যদি প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ইন্টিবেশন বা মেকানিক্যাল ভেন্টিলেশন, অ্যান্টিবায়োটিক্স ইফ নিডেড, জ্বর থেকে কাফ থেকে। তাহলে তো এগুলো, এটা হচ্ছে অ্যাজমা স্ট্যাটাস অ্যাজমাটিকাস, একটা অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমা খুব ইনজিস্ট একটা মেকানিজম, যে এগুলাই এইভাবে দিতে হয়। এই হলো ব্রঙ্কিয়াল অ্যাজমার মোটামুটি যতটুকু পারলাম ফার্মাকোলজি প্রেক্ষাপট থেকে, কারণ মেডিসিনের প্লাস ক্লিনিক্যাল সাইডের কথা তো অতটা আমি এখানে বলা মানে কভার আপ করা যায় না। তো এই হলো আপাতত ফার্মাকোলজি ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্ট। তোমাদের কি কেউ কি লাইভে প্লাস কোশ্চেন? আচ্ছা, এখন এটাই মোটামুটি ফার্মাকোলজি দিয়ে। কারো যদি কোনো কোশ্চেন আছে কিনা আমাকে ফেসবুক কমেন্টসে করতে পারো। আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে প্রতি শনিবার সকাল 9টার সময়ই আমি ফার্মাকোলজি ক্লাস পড়াবো। এটা রেসপিরেটরি ফার্মাকোলজি আজকে আমি শেষ করলাম। নেক্সট ক্লাস থেকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সিএনএস ফার্মাকোলজি। তো সিএনএস ফার্মাকোলজি প্রথমে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগটা পড়াই নেক্সট শনিবার ইনশাল্লাহ, যদি কোনো সবাই সুস্থ থাকি, প্লাস আত্মীয় স্বজনও এখন অনেক অসুস্থ হচ্ছে, দেখা যায় আমাদের হেল্প লাগছে, প্লাস সবাই সুস্থ থাকলে ইনশাল্লাহ আগামী শনিবার দিন সকাল 9টায় আমি সিএনএস ফার্মাকোলজি শুরু করব। অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগটা আমি ইনশাল্লাহ পড়ানোর মানে লেকচার চেষ্টা করবো আর কি। তো তোমাদের কারো কোনো কোশ্চেন কি আছে? আচ্ছা আচ্ছা, একজন কোশ্চেন করেছে চিলড্রেন উইথ স্ট্যাটাস অ্যাজমাটিকাস। বেসিক্যালি আসলে চিলড্রেন, জেরিয়াট্রিক পেশেন্ট, অ্যাডাল্ট পেশেন্ট, এই কিভাবে ম্যানেজ করবা সেগুলো এইজ অনুসারে যে ডিফারেন্স থাকে, যারা পেডিয়াট্রিশিয়ান তারা একরকম দিবে, ক্লিনিক্যাল মেডিসিন যারা তারা একরকম। মূল থিমটা বুঝতে হবে, যে মূল থিমটা হচ্ছে যে সালবুটামল নেবুলাইজেশন প্লাস হচ্ছে স্টেরয়েড ইনজেকশন এবং হাই ফ্লো অক্সিজেন। এটা চিলড্রেনের ক্ষেত্রে সেমই হবে, হয়তো ডোজের কিছু পার্থক্য হবে। ডোজ ছাড়া এছাড়া ডোজের পার্থক্য ছাড়া মূল যে থিম সেটা অবশ্যই তোমাদের এই ড্রাগ যেটা সেটা থাকবে, শুধু ডোজটা পার্থক্য হবে। আর একজন কোশ্চেন করেছে লাভা ডাউন স্ট্রিম করে কি লাভা দিব? আচ্ছা, তোমার লাভাটা ডাউন স্ট্রিম করে সাবা কিন্তু প্রতিটা স্টেপেই থাকবে, স্টেপ 1 2 3 4। সাবাটা যেটা বেসিক্যালি শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট সালবুটামল, এটা হচ্ছে এসওএস এর মতো, যখনই পেশেন্টের দরকার হবে তখনই সালবুটামল দিবে। এটার সাথে ডাউন স্ট্রিম করে সাবা মানে লং অ্যাক্টিং থেকে শর্ট অ্যাক্টিং আনা হবে কিনা সেটা আলাদা। তোমাদের আমি একটু ব্যাক করি। দেখো, এই যে শর্ট অ্যাক্টিং যেটা, সেটা কিন্তু আসলে নিচে একটু কাটা পড়ে গেছে। এই শর্ট অ্যাক্টিংটা প্রতিটা স্টেপেরই থাকবে অ্যাজ রিকোয়ার্ড, যখন আমার প্রয়োজন হবে তখন শর্ট অ্যাক্টিং নিতে হবে অ্যাজ রিলিভার।
আর এগুলো যেগুলো আছে যে লো ডোজ স্টেরয়েড, লিউকোট্রিয়েন্সিন রিসেপ্টর বা লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট, এগুলো হচ্ছে কন্ট্রোলার। আমি তোমাদের ওইটাতে দেখেছিলাম যে এই যে কন্ট্রোলার হিসাবে অবশ্যই একটা ড্রাগ, এবং কন্ট্রোলার আর শর্ট অ্যাক্টিং দুটো একটু আলাদা। তোমার হচ্ছে শর্ট অ্যাক্টিং যেটা, সেটা প্রতিটা স্টেপেই থাকবে অ্যাজ রিকোয়ার্ড, সাথে এই ওইটা যখন প্রয়োজন হবে না তখন দিবে না, যখন একটু অ্যাটাক হবে তখন দিবে। কিন্তু কন্ট্রোলার হিসাবে স্টেরয়েড, লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, জ্যানথিনস, ক্রোমন্স, লিউকোটেন্স, এগুলো স্টেপ বাই স্টেপ তোমার যোগ হবে। এই হলো তোমাদের তোমাদের মানে লাভ ডাউনস্ট্রিম। একজন লিখেছে স্ট্যাটাস অ্যাজমা ঠিক আছে কি উইন্ডেল প্লাস ইফেক্টিভ হবে? হ্যাঁ, উইন্ডেল প্লাস তো আসলে সালবুটামল ইপাটোপিয়ামেরই একটা মিক্সচার। মানে আমরা আমাদের সময় যখন ইন্টারনেট ছিলাম আমরা তো সালবুটামলটা নিতাম, ইপাটোপিয়াম নিতাম, নর্মাল সাল নিতাম, তারপর দিতাম। উইন্ডেল প্লাসটা খুব সুন্দর করে একটা কোম্পানি নিয়ে এসেছে, সেটা অবশ্যই ইফেক্টিভ, একই সালবুটামল এবং ইপাটোপিয়ামের কম্বিনেশন। আচ্ছা, ঠিক আছে, আজকে আপাতত থাক তাহলে। ইনশাল্লাহ নেক্সট শনিবার দিন আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাসটা শেষ। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, একটু আমি আউট করতে পারছি না।